জুবায়ের, সানাব, জি স্যার। জি স্যার। আমরা বোধহয় এই পর্যন্ত আগের সেশনে আলোচনা করেছিলাম না, আগের লেকচারে সাবস্টেন্স রিসেম্বলিং ব্লাড স্টেন, ব্লাড স্টেনের সাথে কি কি সাবস্টেন্সের আছে, সাদৃশ্য আছে, হ্যাঁ, এবং আমরা কিভাবে ব্লাড স্টেন এক্সামিন করতে পারি, যেটা এক্সামিনেশন ব্লাড স্টেন, এই এতটুকু পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তাই না? এই তো আমরা জেনারেল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, তারপর মাইক্রো কেমিক্যাল টেস্ট, তারপরে স্পেকট্রোস্কোপিক এক্সামিনেশন এন্ড সেরোলজি এক্সামিনেশন, আমরা এই পর্ব শেষ করছিলাম, তাই না? এখন একদম প্রসিডিউর গুলো আলোচনা করবো, কেমন? জি স্যার। জেনারেল এক্সামিনেশন দেখো, আমি তো একটু কম দেখতে পাই, আজকে একটু নিচে তো বসছি। জেনারেল এক্সামিনেশন দেখো, স্টেজ ফাউন্ড এট দি সিন অফ ক্রাইম, যদি সিন অফ ক্রাইমে আমরা স্টেন পাই, হ্যাঁ, এটা কিভাবে এটাকে এক্সামিন করবো, কিভাবে বুঝবো এটা ব্লাড স্টেন, কেমন? সিন অফ ক্রাইমের যে ইয়েটা পাওয়া যায়, ব্লাড স্টেনটা পাওয়া যায়, এটা যে স্টেনটা পাওয়া যায়, যেটা রক্তের মতো দেখায়, এটা কি রাস্ট নাকি কোনো ভেজিটেবল ডাই, হ্যাঁ, নাকি ব্লাড স্টেন বা মিনারেল ডাই, আমরা কিভাবে বুঝবো? অথবা একবার দেখো, রিলেটিভলি মাইনর ব্লাড smearing may provide significant evidence such as smear on the door handle, তারপর হচ্ছে heel print or the shoe print on blood stains. Area of the body help in identification of the assailant. আমরা সুসটা দেখি, যদি মাইনর ব্লাড স্টেনও হয়, সেটা যদি দৌড়ে পাওয়া যায়, অথবা তার হিলে পাওয়া যায়, খালি পায়ে থাকলে হিল প্রিন্টে পাওয়া যায়, অথবা তার শু প্রিন্টে পাওয়া যায়, ওইটার থেকে আমরা স্টেনটা ব্যবহার করে আমরা কিন্তু ব্লাড স্টেন কিনা আমরা সিদ্ধান্তে আসতে পারি, কেমন? ঠিক কি? জেনারেল এক্সামিনেশন মানে আমরা জেনারেলি যখন একটা পেশেন্টকে পরীক্ষা করি, হ্যাঁ, তার বিভিন্ন ইন্সপেকশন দেখি, হ্যাঁ, বিভিন্ন ভাবে দেখি, ওইটার কথা ওইটা ওইরকম জেনারেল এক্সামিনেশন, কেমন? যখন বলা হচ্ছে যে ব্লাড স্টেনটা আমরা যখন যদি মাইনর ব্লাড স্টেনও হয়, সেটা যদি দৌড়ে পাওয়া যায়, সে হাত অ্যাক্সিডেন্ট হত্যাকাণ্ড পরে যদি যেখানে টাচ করলো, যে দৌড়ে টাচ করলো, দৌড়ে প্রিন্টে পাওয়া গেলো, কেমন? অথবা তার পায়ে লাগলো, পায়ের প্রিন্ট পাওয়া গেলো, হাতের প্রিন্ট যে কোনো জায়গায় টাচ করলো সেখানে পাওয়া গেলো, অথবা তার শু প্রিন্ট পাওয়া গেলো, সেটা পরীক্ষা করে আমরা এটা ব্লাড স্টেন কিনা বুঝতে পারি। ওকে, the following things are to be noted. Following কি কি নোট করতে হবে? The distribution and amount of blood at the scene of crime. কতটুকু ব্লাড, হ্যাঁ, এবং ওটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, ডিস্ট্রিবিউশনের প্যাটার্নটা কি, এটা আমরা দেখব। The crime may give valuable information about the manner of death. কিভাবে হত্যা করেছে সেটা আমরা ব্লাডের ডিস্ট্রিবিউশন এবং অ্যামাউন্ট দিয়ে আমরা বুঝতে পারবো। whether it was suicidal or homicidal, তারপরে কিভাবে এটাকে সুইসাইড করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে, and whether the victim struggled or moved out after the injury, অথবা সে কি ভিকটিম, যাকে হত্যা করা হয়েছে বা যাকে ইনজুরি করেছে, সে কোনো রকমের করেছে কিনা, ধস্তাধস্তি করা, সংগ্রাম করা বাঁচার জন্য এই করেছে কিনা, এবং এইখান থেকে যেখানে সাইট অফ ক্রাইম, সিন অফ ক্রাইম, সেখান থেকে সে সমর্থ হয়েছে কিনা উন্নত যাইতে, এগুলো আমরা ডিটারমাইন করতে পারি তার ডিস্ট্রিবিউশন এবং অ্যামাউন্ট অফ ব্লাড দিয়ে, কেমন? when much blood is present, it suggests serious injury during the injury during life, not serious injury during life, but if a large vessel is cut, bleeding can occur after death. বলছে যদি ইয়াতে হয়, অনেক অনেক ব্লাড যদি একসাথে দেখা যায়, তাহলে এটা বোঝা যাবে যে এটা তার জীবিত অবস্থায়
এটা এটা সংঘটিত হয়েছিল, কেমন? কিন্তু যদি এক জায়গায় যদি অনেক ব্লাড পাওয়া যায়, কেমন, এক জায়গায় দেখলে এটা আফটার ডেথ ওই স্পটে এটা ব্লাডটা হিউজ ব্লাড বড় ব্লাড কাটা গেছে, ওই জায়গায় হিউজ ব্লিডিং এক জায়গায় হয়েছে, কেমন? যেমন এ কালেকশন অফ পুল অফ ব্লাড নিয়ার দি বডি during life indicates that the deceased fall unconscious and remain immobile after the ইনজুরি। বলা হচ্ছে যে মানে যখন লাস্ট ব্লাড ভেসেল কাটা যায় তখন আসলে হয়ে যায়, তার শরীর অসাড় হয়ে পড়ে এবং ওইখানে ওই স্পটে হিউজ ব্লাড কালেকশন হয়ে যায়, কেমন, হয়ে যায়। আর এই টেইল অফ ব্লাড স্টেইন will indicate that the victim was wounded at the some distance from the place at which the body was found। আর যদি দেখা যায় রক্ত গড়ায় 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 অনেক দূর গেছে, টেইল সৃষ্টি হয়েছে, তাহলে বোঝা যাবে যে সে ইয়ার পরে ইনজুরি পরে অনেকটা দূর সে চলে গিয়েছিল, কেমন, অনেকটা দূর ট্রাভেল করতে। তাহলে আমরা এখানে পেলাম কি তার অ্যামাউন্ট অফ ব্লাড এবং ডিস্ট্রিবিউশন থেকে আমরা মানে কিভাবে অনেক ইনফরমেশন পেতে পারি। হ্যাঁ, কিভাবে হত্যা করেছে সেটা পেতে পারি, এটা কি হোমিসাইডাল হত্যা না সুইসাইডাল হত্যা, তারপর সে কি স্ট্রাগল করেছিল অথবা সেখানে মুভ করতে পেরেছিল কিনা, হ্যাঁ, তারপরে যদি হিউজ ব্লাড হয় সেটা ডিউরিং লাইফে কিনা অথবা এটা ডেথ কিনা এটা আমরা পেতে পারি। তারপরে যদি এইরকম ইনফরমেশন গুলো আমরা পাই, যদি দেখা যায় যে কোনো ডিউরিং লাইফে হিউজ ব্লাড হয়, যদি ব্লাডটা যদি গড়ায় মানে বিভিন্ন অনেকটা পথ অতিক্রম করে তাহলে বোঝা গেল ডিউরিং লাইফ সেটা হয়েছে। আর যদি বড় একটা ব্লাড ভেসেল পুল অফ ব্লাড এক জায়গায় থাকে তাহলে বোঝা যাবে যে সেটা একটা লার্জ ব্লাড ভেসেল কাটার জন্য। আবার যদি স্মল ব্লাড ভেসেল কাটা যায়, সে মুভ করতে না পারে, তো ডিউরিং লাইফে সেটা হয়েছে এবং সেটা সে ওই তার মুভ করার কিছুটা দূর সে যেতে পেরেছে। এবং যদি একটা টেইল সৃষ্টি হয় এখানে অনেকটা গয়ে অনেক দূর যায়, তাহলে বোঝা যাবে সেখান থেকে সে ওটা মুভ করতে পেরেছিল। হ্যাঁ, এবং তার যদি অনেকটা দূর যায় স্ট্রাগল করেছিল বাঁচার জন্য, সেটা বোঝা যাবে। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো আমরা একটা ব্লাডের ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট অফ ব্লাড থেকে আমরা পেয়ে থাকি। এগুলো হেল্প করে যে যখন ইনভেস্টিগেশন হয় তাহলে এই যে তথ্যগুলা মানে সিনারিওটা হেল্প করে, সিনারিও প্লাস এক্সামিনেশনে হেল্প করে ক্রিমিনালের এনভায়রনমেন্ট সিচুয়েশন, ওই সময়টা অকারেন্স, ওই অকারেন্সের সাথে একুশদের একটা সম্পর্ক, ওই টাইমের সাথে একটা সম্পর্ক, এইগুলা দ্বারা এগুলো নির্ধারণ করা যায়, কেমন? জি স্যার। The distance and direction of the tail of the blood on the surface, বলছে যে সারফেসে যে ব্লাডটা পাওয়া গেলো এটা ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে এবং ডাইরেকশন কোন দিক দিয়ে মানে ব্লাড ডাইরেকশনটা এটা শেপের ডাইরেকশন কোন দিকে আছে, কেমন? ইফ ইট ড্রপস ভার্টিক্যালি, যদি ভার্টিক্যালি পড়ে অন টু এ ফ্ল্যাট সারফেস the stains are circular, যদি ভার্টিক্যালি পড়ে একটা সারফেসে তাহলে স্টেনটা হয় সার্কুলার, কেমন? and the pattern is distinct according to the distance traveled, এবং কতটুকু ট্রাভেল করছে এটার উপরে এটা প্যাটার্নটা নির্ভর করবে। হ্যাঁ, সার্কুলার প্যাটার্নটা ছোট হবে বড় হবে অথবা একটা এটা স্টিলেট হবে কিনা এরকম এখান থেকে স্পাইকের মতো দেখা যাবে কিনা এগুলো নির্ভর করে কতটুকু মানে যদি উপর থেকে যদি পড়ে ইয়েটা গড়ায় পড়ে তাহলে স্পটটা কতটুকু ডিস্টেন্স থেকে পড়ছে ওইটার উপর নির্ভর করবে এটা সাইজ শেপ এইগুলা ব্লাড স্টেইনের। এবার আসো পার্ট অফ the body from which stain is derived। হ্যাঁ, এখন কোন কোন পার্ট থেকে রক্তটা আসছে এটা বলা হচ্ছে, কোন কোন একটা রক্ত শুধু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো আমরা করিনি এখনো,
ডিজিজ করতে যায় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় না, কোনো রোগ বিভিন্ন রোগের সাথে এটা সাদৃশ্য থাকে না। তাহলে এই ব্লাড জি স্টেনটাও স্যার। কি এটা কি মার্ডারের অথবা অফেন্সের নাকি অন্য সোর্সের ব্লাড, সেটাও কিন্তু তার ক্যারেক্টার বলে দিবে। কেমন? যেমন জি স্যার। menstrual blood is usually found on female garments, diapers, cloth. হ্যাঁ, যদি menstrual blood হয় তাহলে এটা কোথায় পাওয়া যাবে? ফিমেল গার্মেন্টস পাওয়া যাবে, ডায়াপারে পাওয়া যাবে। কেমন? ইট ইজ ডার্ক অ্যান্ড ফ্লুইড। menstrual ব্লাডটা হবে ডার্ক এবং ফ্লুইড হবে। কেমন? হ্যাজ ডিসএগ্রিয়েবল স্মেল থাকবে, এটা তো স্বাভাবিক। অ্যান্ড রিঅ্যাকশন ইজ এসিড। যদি এটা menstrual ব্লাড হয় তাহলে এটা 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 কি হবে? ডার্ক হবে, ফ্লুইড হবে, লিকুইডিটি বেশি থাকবে, ডিসএগ্রিয়েবল স্মেল থাকবে এবং কি থাকবে? অ্যাসিডিক রিঅ্যাকশন থাকবে, তাই না? আর মাইক্রোস্কোপ অ্যাসিডিক রিঅ্যাকশন এক্সামিনেশন, থাকে। হ্যাঁ, on microscope examination it shows endometrial and vaginal epithelial cells. যদি মাইক্রোস্কোপ এক্সামিনেশন করি তাহলে আমরা এন্ডোমেট্রিয়াল ব্লিডিংটা কোন জায়গা থেকে হয়? মেনস্ট্রুয়াল ব্লিডিং বলো তো দেখি। ইউটারাস থেকে হয় না? ইউটারাস এন্ডোমেট্রিয়াল শেডিং থেকে হয় না? এন্ডোমেট্রিয়াল শেডিং তে হয়। তাহলে জি স্যার, এন্ডোমেট্রিয়াল ইউটেরাস। সেল পাওয়া যাবে এবং ভ্যাজাইনাল সেল পাওয়া যাবে, ইপিথেলিয়াল সেল পাওয়া যাবে। তাই কেমন? তাহলে আমরা পেলাম যে যদি মেনস্ট্রুয়াল ব্লাড হবে, ডার্ক হবে, ফ্লুইড হবে, তারপর ডিসএগ্রিয়েবল অফেন্সিভ অর্ডার হবে, অ্যাসিডিক রিঅ্যাকশন হবে। মাইক্রো এক্সামিনেশন দেখা গেলে এটাতে এন্ডোমেট্রিয়াল ভ্যাজাইনাল ইপিথেলিয়াল সেল পাওয়া যাবে। কেমন? ওকে। আর যদি ব্লিডিং ফ্রম জি নোজ স্যার। হয়, দেখো ব্লিডিং ফ্রম নোজ হয় তাহলে কি হবে? মিউকাস এন্ড হেয়ার ফ্রম দি নোজ মে বি ফাউন্ড। তাহলে নেজাল ক্যাভিটির নেজাল মিউকাস হেল্প পাওয়া যাবে আর নেজাল হেয়ার পাওয়া যাবে, তাই না? এগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এগুলো সোর্স গুলো আমরা দেখবো, ভেরিফাই করে দেখবো। ভমিটেড যদি হয়, ওই ব্লাডটা যদি ভমিটেড হয়, ভমিটেড ব্লাড ইজ চকলেট কালার and acid in reaction of gastric juice. ভমিটেড কালারটা কি? চকলেট কালার। অ্যাসিডের সাথে ইয়ে করে বিক্রিয়া করে এটা কি হবে? চকলেট কালার হয়ে যাবে। কেমন? আর অ্যাসিড রিঅ্যাকশন হবে। জি ওকে। তোমাকে তাই জি স্যার। অ্যাসিড তোমার হয়ে এটা আসতেছে, ভমিটা আসতেছে, যার জন্য এটা ইয়ে হবে, চকলেট কালার হবে এবং অ্যাসিডিক রিঅ্যাকশন হবে। এবার আছে তোমার ব্লাড ডিউ টু হেমাপটাইসিস। যদি হেমাপটাইসিস ইজ ব্রাইট রেড অ্যান্ড ফ্রোদি উইথ অ্যালকাইন রিঅ্যাকশন, যদি ইয়ে থেকে স্টমাক থেকে না আসে, যদি ইয়েতে লাংস থেকে আসে, হেমাপটাইসিস কি? ব্লাড ব্লিডিং, কাফিং আউট অফ দি ব্লাড, কাফিং আউট অফ দি ব্লাড, এটা হচ্ছে ইয়ের থেকে, রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে, তাই না? তাহলে এটা কি হবে? ব্রাইট ফ্রেশ ব্লাড হবে। এটা তো অ্যাসিড রিঅ্যাকশন হবে না, এটা ব্রাইট রেড কালার হবে, কোনো চেঞ্জ হবে না। কেমন? ব্রাইট রেড কালার হবে। আর এবং অ্যালকালাইন রিঅ্যাকশন, ওখানে অ্যাসিড নাই, অ্যালকালাইন রিঅ্যাকশন। তাহলে যদি এটা হেমাটোসিস হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে হয়, তাহলে হবে এটা তোমার ব্রাইট রেড কালার হবে, ফ্রোদি হবে। ফ্রোদি হবে না, ইয়েটা কাফিং আউট ব্লাড কি কফ এবং সিক্রেশন নিশ্চয়ই একটা ফ্রোদি হয় এবং অ্যালকালাইন রিঅ্যাকশন হবে। if blood due to rape, semen and pubic hair may be found. যদি রেপের কারণে হয়েছে তাহলে সেখানে ভিকটিম এবং একুইজে সিমেন এবং পিউবিক হেয়ার পাওয়া যেতে পারে। কেমন? ব্লাড স্টেইন ডিউ টু বয়েলস এন্ড সোর্স, যদি ফুসপাতরা এবং ঘায়ের হয়, সো smeared appearance without definite ড্রপস অফ ব্লাড, সেখানে ওই ইয়ে হলে স্মিয়ার অ্যাপিয়ারেন্স, স্মিয়ার আমরা বিভিন্ন স্মিয়ার নিলে ওই জায়গার যে ক্যারেক্টার থাকে, পাঁচটা সেখানে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেল পাওয়া যায় না, ওই স্মিয়ার অ্যাপিয়ারেন্স স্যার। হবে উইদাউট ডেফিনিট ড্রপস অফ ব্লাড। হ্যাঁ, ওখানে ডেফিনিট ড্রপ, একদম ফ্রেশ ব্লাড ডেফিনিট ড্রপ পাওয়া যায়। মে কন্টেইন পাস সেল এন্ড ব্যাকটেরিয়া, এবং ওইখানে ওইটা ইয়া করলে আমরা ব্যাকটেরিয়া পাবো এবং পাস সেল পাবো। কেমন? যদি আমরা ব্লাড স্টেইন যদি বয়েল বা ইয়ার সোর্স থেকে নেই তাহলে সেখানে স্মিয়ার স্টেইন হবে এবং এখানে ফ্রেশ ড্রপ ব্লাড পাওয়া যাবে না এবং সেখানে পাস সেল এবং ব্যাকটেরিয়া পাওয়া যাবে। কেমন? ইয়ে কি দিয়ে হয়? পাস ফর্মেশন কি দিয়ে হয়?
ভাইরাসের যেখানে সোর্স কালেকশন হয় সেখানে কি পাওয়া যায়, যেখানে ইনফেকশন করে ওই সোর্স থেকে স্মেল নিলে সেখানে কি পাস হয়, ব্যাকটেরিয়াতে হয়, তাই না? পাস করবেন কি ব্যাকটেরিয়া। এই এই যে ব্লাড স্টেইন, আমরা স্টেইনটা দেখা এই মানে ব্লাড স্টেইনের মানে কখন আগে এটা কিভাবে বুঝবো, কত সময়ের আগে, কেমন? এই যে ব্লাড স্টেইন, এই ইনফরমেশন গুলো দেয় একটা ব্লাড স্টেইন, যেমন ফ্রেশ স্টেইনস অন লাইট কালার ক্লথস আর ব্রাইট ইন কালার, যদি লাইট কালার ক্লথ হয় সেটা ব্রাইট কালার হবে, কেমন? হুইচ জেনারেলি চেঞ্জেস টু রেডিশ ব্রাউন ইন 24 আওয়ার্স, এবং 24 আওয়ার্স এর মধ্যে রেডিশ ব্রাউন হয়ে যাবে। যদি লাইট ইয়াতে হয়, কালার ক্লথ হয়, সেটা ব্রাইট রেড কালার হবে, এবং 24 আওয়ারে এটা রেডিশ ব্রাউন হয়ে যাবে, কেমন? and brown with a few days, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে ব্রাউন, which may become black after a long time, এবং অনেকদিন পরে এটা ব্ল্যাক হয়ে যাবে। ফ্রেশ ব্লাডটা থাকবে ব্রাইট রেড, এবং এরপরে 24 ঘন্টার মধ্যে রেডিশ ব্রাউন, এরপরে যাবে কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে ব্রাউন, এবং আরো সময় গেলে হবে ব্ল্যাক কালার, কেমন? তাহলে আমরা এই যে ব্লাড স্টেন পেলাম, কখন কিরকম কালার দিয়ে আমরা এই নির্ধারণ করতে পারলাম, কেমন? এবং সেক্স এন্ড এজ অফ পারসন, মানে এখন ব্যক্তির জেন্ডারটা নির্ধারণ করতে পারবো, সেক্স নির্ধারণ করবো, এবং এটা এজও নির্ধারণ করতে পারবো, কেমন? সেক্স ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দি প্রেজেন্স অফ সেক্স ক্রোমাটিন, যদি আমরা ওটার ক্রোমোজোম অ্যানালিসিস করি, নিউক্লিয়ার অ্যানালিসিস করি, ওখানে আমরা সেক্স ক্রোমোজোম আমরা যখন পাবো তখন আমরা সেক্স নির্ধারণ করবো। ইন দি লিউকোসাইটস অফ দি সেলস, লিউকোসাইটে আমরা সেক্স ক্রোমাটিন উপস্থিতিতে আমরা তার সেক্স নির্ধারণ করতে পারবো, কেমন? At birth, the blood forms a thinner and softer coagulum. জন্মের সময় যে ব্লাডটা হয় এটা থিনার থাকে, এবং কোগুলেশনটা সফট হয় জন্মের সময়। তাহলে যদি আমরা থিনার ব্লাড পাই, ব্লাড স্টেন পাই, এবং কোগুলাম সফট কোগুলাম পাই, তাহলে আমরা এটা বুঝবো যে এটা এই ইনসিডেন্সটা, ক্রাইমটা করা হয়েছে এট বার্থ, তাই না? At birth, the presence of fetal hemoglobin indicate that the blood is delivered from a child. যদি ফিটাল পাওয়া যায়, রেক্সেল পাওয়া যায়, হিমোগ্লোবিন পাওয়া যায়, রেক্সেল তো হিমোগ্লোবিন পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটা এখানে ভিকটিম হচ্ছে কি, চাইল্ড, কেমন? বাচ্চাদের ব্লাডের সেলে কি থাকে, ফিটাল হিমোগ্লোবিন থাকে না, আর অ্যাডাল্টে অ্যাডাল্ট হিমোগ্লোবিন থাকে, তাই তো? প্রচুর হয়ে যায় যখন, তখন অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এবার আসলে তোমার লিভিং অর ডেড বডি, এটাকে মানে জীবিত অবস্থায় করা হয়েছে, ইনসিডেন্ট করা হয়েছে, ক্রাইম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ইনজুর করা হয়েছে, নাকি ডেড বডি মেরে তারপর অংশ করা হয় না, কেননা নিজে ইনফ্লিক্ট করছে এরকম দেখানো হয়। হ্যাঁ, লিভিং অর ডেড ব্লাড হুইচ হ্যাজ ইফিউজড ডিউরিং লাইফ ক্যান বি received in scales on drying due to the presence of fibrin. ফ্রেশ ব্লাডে ফিব্রিন থাকার কারণে এই ব্লাডটা যদি করা যায়, ইফিউজ করে যদি এটা ইয়াতে নেওয়া হয়, স্কেল ফরমেশন করে ডাইং বাই স্কেল ফরমেশন করবে যখন লিভিং হইলে, কেমন? আর ব্লাড হুইচ হ্যাজ ফ্লোড আফটার ডেথ, যদি মৃত্যুর পরে যে ব্লাডটা আছে, এটা ট্যান টু ব্রেক আপ ইনটু দি পাউডার অন ডাইং, যদি পরে তাহলে হয়ে যাবে, মৃত্যুর পরে যদি এটাকে ড্রাইং করা হয় তাহলে পাউডার হয়ে যাবে। আর যদি জীবিত অবস্থা থাকে তাহলে এটাকে ড্রাইং এ কি হবে, স্কেল ফরমেশন হবে, কেমন? একটা স্কেল পাওয়া যাবে, হ্যাঁ, পাওয়া যাবে, হ্যাঁ,
এখানে স্কেচ বলা হচ্ছে আর কি, স্কেল মানে আশ্বাস বা ইয়ার মতো, স্কেল মাছের আঁশ বা ইয়ার মতো যেরকম হয় আর একটা হলো গুঁড়ো, একদম গুঁড়ো হয়ে যাবে, ডেড বডির ইয়াটা, ব্লাডটা যখন যখন ড্রাইং করা হবে। আর সোর্স অফ ব্লাড মানে কোন সোর্স থেকে আসছে ব্লাডটা। ইফ দি ভিকটিম এন্ড assailant are of different blood groups, it is helpful in establishing the identity. যদি ডিফারেন্ট ব্লাড গ্রুপ হয় তাহলে এটা ওই ব্লাড গ্রুপ করলে মানে এটা আইডেন্টিটি সহযোগ হয়েছে, 21কে এবং ইয়াকে, ভিকটিমকে। If the stains are on inner side of the garments, যদি গার্মেন্টস এর ভিতরের দিকে থাকে, they usually belong to the victim. যদি গার্মেন্টস এর মানে ক্লথের ভিতর দিকে থাকে তাহলে সেটা কি হবে, ভিকটিমের হবে, তাই না? বাট ইফ জি স্যার। found outside, they belong to victim and victim or accused. যদি ক্লথের বাইরের দিকে হয় তাহলে এটা কি হতে পারে, এটা ভিকটিম হতে পারে, একুশে হতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমরা একটা প্যারামিটার ডিউরিং লাইফে যদি ব্লাডটা ইউজ করে নেওয়া হয়, তো যদি ডিউরিং লাইফে ইয়ে হয়, এটা সংগঠিত হয়, তাহলে এটা স্কেল ফরমেশন হবে, এবং আফটার ডেথ হলে এটা পাউডার ফর্ম হবে, তাই না, ড্রাইং করলে। এবং আমরা যখন ওই ইয়ে করব, ওই যদি ক্লথের ভিতরে যদি হয় তাহলে ভিকটিমের হবে, এবং ক্লথের বাইরে ভিকটিম অথবা একুশে হবে। এবার হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন। আমার টেবিলটা একটু, আজকে টেবিলটা একটু নিচে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার দেখতে, অসুবিধা তো। কেমিক্যাল এক্সামিনেশন. Chemical test depends on the presence of the blood stain on an enzyme of an enzyme peroxide. Enzyme peroxide presence এর কারণে এটা ডিপেন্ড করে, which in the presence of hydrogen peroxide oxidizes the active ingredient of the reagent and produces characteristic colored compound. মানে এখানে বলছে যে তোমার এই কেমিক্যাল ইয়েটা ডিপেন্ড করে ওই ব্লাড স্টেইনের পারক্সাইডের এনজাইমের উপর ডিপেন্ড করে, কেমন? আর এখানে রিএজেন্টে যে ইয়ে আছে, রিএজেন্টের যে ইনগ্রিডিয়েন্ট আছে ওটার হাইড্রোজেন পারক্সাইড প্রেজেন্সের কারণে অক্সিডাইজ হয়ে একটা কালার কম্পাউন্ড তৈরি করে। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে কেমিক্যাল এক্সামিনেশনটা করা হয়, কেমন? জি স্যার। তোমার ব্লাডের এনজাইম পারক্সাইডের উপর ভিত্তি করে এবং রিএজেন্টের এই তোমার ইনগ্রিডিয়েন্টের যে ইয়ে আছে হাইড্রোজেন পারক্সাইড, ওইটার অক্সিডাইজের দুইটার সম্মিলনে অক্সিডাইজ হয়ে তারপরে যে কালার কম্পাউন্ড তৈরি করে সেটার উপর ভিত্তি, কালার কম্পাউন্ড ভিত্তি করে কেমিক্যাল রিঅ্যাকশনটা মানে কমিউনিকেশন নির্ভর করে। টেস্ট ফর কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যাল এক্সামিনে কি কি টেস্ট করি? এটা ওই ব্লাড টেস্টটা, ব্লাড এবং সিমেন্ট টেস্ট তোমাদের একটু ডিটেইলস করাচ্ছি, কেমন? ইয়াতে কিন্তু টেস্ট চ্যাপ্টারে কিন্তু অল্প একটু আছে, কথা বুঝছো? তোমরা এইগুলো এক্সামিনেশন গুলো জানার দরকার আর কি। একটা হলো বেনজিন টেস্ট, আর একটা হলো ফেনোক্সিলিন টেস্ট, কেমন? বেনজিন টেস্টটা কি? বেনজিন টেস্ট, cut out a benzene test, cut out a small piece of stained material or teach out fibers from the stained, আমি কিন্তু কম দেখতেছি, কষ্ট করে দেখতেছি, stained fabric and place it on porcelain type, বুঝছো? আমরা স্টেইন ম্যাটেরিয়াল একটা পিস নিব, অথবা এখান থেকে ওই ক্লথের থেকে আমরা ফাইবার টিচ করে নিব, বের করে নিব, কেমন? বের করে আমরা এই ইয়াটাকে, স্যাম্পলটাকে আমরা পোর্সেলিন টাইলের উপরে রাখবো, ক্লিয়ার?
আমরা ওই জি স্টেন স্যার। ম্যাটেরিয়ালটা কাট পিস নিব, অথবা ওখান থেকে ফাইবার ফাইবার আমরা বের করে নিব, নিয়ে আমরা ওইটা ওই স্যাম্পলটাকে আমরা পোর্সেলিন টাইলের উপরে রাখবো। ক্লিয়ার? এখন কি জি করব, স্যার। add a drop of saturated solution of benzidine in glacial acid, হ্যাঁ, and then a drop of 10 volumes hydrogen peroxide। এরপরে কি করব, একটা ড্রপ স্যাচুরেটেড মানে অ্যাসিডিক গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিডে বেনজিডিন সলিউশন নিব এক ড্রপ। কেমন? গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিডের জি মধ্যে স্যার। বেনজিডিনের সলিউশন নিব এক ড্রপ, এবং এইটা কি করব, এইটার সাথে কি করব, 10 ভলিউম হাইড্রোজেন পারক্সাইড, এক ড্রপ 10 ভলিউম হাইড্রোজেন পারক্সাইডের যে ভলিউম সেটাকে 10 মানে 10 মানে 10 গুণ করব, হ্যাঁ 10 গুণের থেকে এক ড্রপ নিব, ওটা মিক্স করব। If blood is present, dark blue color is produced immediately। যদি ব্লাড থাকে তাহলে ডার্ক ব্লু কালার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই প্রিন্সিপালের সাথে মিলে ওই যে ব্লাডের এনজাইম পারক্সিডেজ ইনগ্রিডিয়েন্টের হাইড্রোজেন পারক্সিডেজ সাথে অক্সিডেজ করে যে কালার কম্পাউন্ড তৈরি করলে এই প্রিন্সিপাল, এটা সামঞ্জস্য হয় না? জি স্যার। আমরা একটা কার্পেট নিলাম, অত ফাইবার নিলাম, নিয়ে টাইলসের উপর রাখলাম, তারপর এটাতে স্যাচুরেটেড সলিউশন বেনজিডিন গ্লেসিয়াল অ্যাসিড যেটা মানে তৈরি হয় গ্লেসিয়াল সাথে, ওটা আমরা এক ড্রপ 10 ভলিউম হাইড্রোজেন পারক্সাইডের সাথে যখন আমরা মিক্স করব, তখন একটা কালার সলিউশন তৈরি করবে। ব্লু কালার ইজ প্রডিউসড ইমিডিয়েটলি, তৈরি করবে, যাতে বোঝা যায়, তখন তখন বুঝতে হবে যে এটা এই স্টেনটা কি স্টেন, এটা ব্লাড স্টেন। ওকে, ব্লাড স্টেনটা এই ব্লু জি কালার স্যার। ইয়াটা দিবে, ডিরেকশনটা দিবে। কেমন? এটার নাম হচ্ছে বেনজিডিন টেস্ট। আরেকটা হলো ফেনপথলিন টেস্ট, এটাকে আবার ক্যাসেলমিয়ার টেস্ট বলা হয়। ফেনপথলিন টেস্ট অথবা ক্যাসেলমিয়ার টেস্ট। To a solution extracted from the stain with distilled water, add 10 to 20 drops of phenolphthalein। এটা রিএজেন্ট হবে। কেমন? রিএজেন্ট, ইয়েতে বানানে ভুল আছে, রিএজেন্ট। and then add a drop of 10 volumes of hydrogen peroxide। বলা হচ্ছে সলিউশন এক্সট্রাক্টেড ফ্রম দি স্টেইন থেকে একটা সলিউশন নিলাম, হ্যাঁ, ডিস্টিলড ওয়াটারের, এবং এই সলিউশনটার সাথে আমরা 10 থেকে 20 ড্রপ ফেনপথলিন রিএজেন্ট নিব, হ্যাঁ, জি নিয়ে স্যার। ওটার সাথে অ্যাড করব আমরা এক 12 ড্রপ, or 10 hydrogen peroxide। হ্যাঁ, 1 or 2 ড্রপ আর কি, অ্যাড এ ড্রপ অর 2, এক ড্রপ বা 2 ড্রপ অফ 10 ভলিউম হাইড্রোজেন পারক্সাইড, এক বা 2 ড্রপের 10 ভলিউম হাইড্রোজেন এই সাথে আমরা মিক্স করব। কেমন? মিক্স করলে কি ব্লাড ইজ প্রেজেন্ট, এ পিঙ্ক অর পার্পল কালার ডেভেলপ ইমিডিয়েটলি। যদি ব্লাড থাকে এটা পিঙ্ক বা পার্পল কালার হয়ে যাবে। ক্লিয়ার? দিস টেস্ট ইজ জি মোর স্যার। স্পেসিফিক অফ ব্লাড দেন বেনজিডিন। এটা কিন্তু ইয়ার থেকে বেনজিডিন টেস্ট থেকে মোর স্পেসিফিক। জি স্যার, বেঞ্জি থেকে কার্যকরী আছে। সেন্সিটিভ একটু কম, কিন্তু ইয়াটা স্পেসিফিক বেশি। এটা আমরা দুটো জিনিস বুঝছি তো এখানে, দুটা দুটা জি স্যার। দুটা দুটা রিয়েজেন্ট এবং ব্লাড সেলের সাথে যখন আমরা মিক্স করব, তখন দুটাতে দুই ধরনের আমরা, একটাতে ডার্ক ব্লু কালার পাবো, আর একটাতে পিঙ্ক আর পার্পল কালার ইয়া পাবো, কালার চেঞ্জ পাবো। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে এখানে এই স্টেইনটা কি স্টেইন, ব্লাড স্টেইন। এটা কোনো ডাস্ট স্টেইন না, রেজিন স্টেইন না, মিনারেল স্টেইন না। কেমন? জি স্যার। এবার আসলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। দেখো, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা তো red corpuscle কে দেখবো। Intact red cells are seen only when the stains are fresh or when a blood clot is available।
যদি ফ্রেশ ব্লাড হয় তখন আমরা রেড সেল পাবো না, রেড সেল পাবো না, ভেঙে যাবে, তাই না? কিন্তু আমরা ফ্রেশ ব্লাডে পাবো, এবং যদি একটা কোগুলেশন পাওয়া যায় সেখানে আমরা পেতে পারি রেড কর্পাসেল। কেমন? the red the red cells become unrecognizable when dried, কিন্তু যখন ড্রাইড ইয়াতে রেড সেল গুলো ভেঙে যায়। কেমন? জি স্যার। small 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 piece of stain is cut and soaked in a ওয়াচ গ্লাস। glass with 2 to 3 drops of Weber fluid solution, or normal saline for half hour। হ্যাঁ, Weber জি স্যার। solution হলো সোডিয়াম ক্লোরাইড 2 গ্রাম হবে, তারপর হলো মার্কুরি ক্লোরাইড হবে হাফ গ্রাম, আর ডিস্টিল ওয়াটার 100 ml। তাহলে আমরা এই যখন আমরা কি করবো, স্মল পিচ অফ স্টেন নিব এবং এটা ওয়াচ গ্লাসে সোক করে নিব। কেমন? তারপরে সোক করে নিব 2 থেকে 3 ড্রপ ভিভার সলিউশনের সাথে। আমরা ওই স্টেনটাকে ওয়াচ গ্লাসে 2 to 3 ড্রপস অফ ভিভার সলিউশন অথবা নরমাল সলিউশনে সোক করে নিব। কেমন? স্যার। It is then pieced with needles and examined under high power microscope। আমরা তখন এটাকে নিডল দিয়ে নাড়াচাড়া করবো। কেমন? নাড়াচাড়া করে আমরা মাইক্রোস্কোপে, হাইপার মাইক্রোস্কোপে এক্সামিন করবো। Yeah? If the stain is not dissolved, dilute solution of ammonia 2% hydrochloric acid, যদি এরপরে যদি ডিসলভ না হয় তাহলে আমরা অ্যামোনিয়া 2% হাইড্রোক্লোরিক সলিউশন ইয়ার ammonia solution 2% hydrochloric acid, ammonia dilute solution ammonia 2% হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তো অর হবে মনে হয়। 2% solution dilute solution of ammonia অথবা এটা মিক্স হবে। dilute solution of ammonia of 2% hydrochloric acid, ammonia acid যে ওটার সংমিশ্রণ হবে। stain is not dissolved, তাহলে করে আমরা এটা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা ওই এটাকে রেড সেল আছে কিনা ওইটা দেখার জন্য এইভাবে নিয়ে আমরা সলিউশনে এটা ব্যবহার করে আমরা রেড সেল আছে কিনা এটা করতে পারি, ডিটেক্ট করতে পারি। কেমন? জি স্যার। এখন মাইক্রোস্কোপের গ্লাসে নিয়ে এবার মাইক্রোকেমিক্যাল টেস্ট 10 নাম্বার। প্রিন্সিপাল হলো মাইক্রোকেমিক্যাল টেস্ট আর বেসড অন দি প্রপার্টি অফ হিম iron part of the hemoglobin to form characteristic colored crystals with certain reagents the tester। হ্যাঁ, তাহলে ওই মাইক্রোকেমিক্যাল টেস্টটা কিসের উপর নির্ভর করে? এই যে হেমোগ্লোবিনের হিম পার্টের উপর নির্ভর করে, এটার উপর বেস করে। কেমন? স্যার। হিম পার্টের কারণে নির্ধারণ করতে পারি। এই দেখো 1 নাম্বার হেমিন ক্রিস্টাল টেস্ট, প্রথমটার নাম হচ্ছে হেমিন ক্রিস্টাল টেস্ট। এটা টেকমেস টেস্ট বলা হয়। স্মল ক্রিস্টাল অফ সোডিয়াম ক্লোরাইড 2 to 3 drops of glacial acid are placed on a small piece of suspected stain on a glass slide। স্মল ক্রিস্টাল সোডিয়াম ক্লোরাইডের 2-3 ড্রপ নিয়া ক্রিস্টাল নিয়া গ্লিসিক অ্যাসিডে, এরপর আমরা একটু স্মল পিস সাসপেন্ডেড যে স্টেইন আছে এটা গ্লাস স্লাইডে নিব। কেমন? তারপর একটা কভার স্লিপ ব্যবহার করব। কভার স্লিপ ইজ অ্যাপ্লাইড এন্ড অ্যাসিড ইজ ইভাপোরেটেড বাই হিটিং। এরপর আমরা হিট দিব, তারপরে অ্যাসিডটা ইভাপোরেট হবে ওভারে স্মল ফ্লেম, একটা মানে হালকা ফ্লেম দিয়ে এটা আমি ইভাপোরেট করবো। কেমন? ইট ইজ এক্সামিন আন্ডার দি মাইক্রোস্কোপ। তারপরে মাইক্রোস্কোপ নিচে এটাকে এক্সামিন করে আফটার কুলিং, আফটার এক্সামিন মানে ঠান্ডা হওয়ার পরে এটা মাইক্রোস্কোপে আমরা এক্সামিন করবো। পেইন্ট ইউলো রেড or brownish black rhombic crystals of hemine or hematine chloride arranged single or in cluster are seen if blood is present। যদি ব্লাড হয় তাহলে কি হবে? এটা এখানে
ক্রিস্টালস অফ হিমিন বা হেমাটিন ক্লোরাইড আমরা পাবো। কেমন? আমরা এখানে কয়েকটা সোডিয়াম ক্লোরাইড গ্লিসেরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ওই স্টেন নিয়ে তারপরে এটাকে কভার স্লিপ দিয়ে আমরা হালকা ফ্লেমে যদি ইভাপোরেট করি, তাহলে আমরা একটা কি পাবো, ইউলুইশ রেড অর ব্রাউনিশ ব্ল্যাক রম্বিক শেপের ক্রিস্টাল পাওয়া যাবে। এই ক্রিস্টালগুলো কিসের? হিমিন অর হিমাটিন ক্লোরাইড। কি এটাকে বলা হয় হিমিন ক্রিস্টাল টেস্ট বা ট্যাকম্যান টেস্ট। এটা হলো মাইক্রোকেমিক্যাল বলা হয়। হ্যাঁ, এরপর আছে তোমার হেমোক্রোমোজেন ক্রিস্টাল টেস্ট, হেমোক্রোমোজেন ক্রিস্টাল টেস্ট অর টেকিয়ামি টেস্ট। Place a small piece of suspected material on glass slide and add 2 to 3 drops of Tekiyama reagent and cover with cover slip. আমরা ব্র্যাকেটে টেকিয়ামা রিয়েজেন্টের ইয়েটা দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড আর হলো পাইরিডিন আর গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, বলা হচ্ছে স্মল পিস অফ সাসপেক্টেড স্টেন নিলাম, 2 to 3 drops অফ টেকিয়ামি রিয়েজেন্ট নিলাম। কেমন? এবং কভার স্লিপ দিলাম, দিয়া কভার স্লিপ, তারপর পিঙ্ক ফেদারিক crystals or hemochromogen or reduced alkaline hematine arranged in cluster seabase etc. appear in 1 to 6. যদি আমরা এইভাবে মিক্স করি এবং কভার স্লিপ দিয়ে দিই, তখন দেখা যাবে যে এটা পিঙ্ক ফেদারি, হ্যাঁ, পালকের মতো ক্রিস্টাল পাওয়া যাবে। হ্যাঁ, হেমোক্রোমোজেনের রিডিউসড অ্যালকালিন হেমাটিন কিভাবে থাকবে? এটা ক্লাস্টার গুচ্ছ ভাবে থাকবে। 1 থেকে 6 মিনিটের মধ্যে দেখা যাবে কতগুলো ক্রিস্টাল পিঙ্ক কালারের ফেদারি পিঙ্ক কালারের কিছু হেমোক্রোমোজেন অ্যালকালিন ক্রিস্টাল তৈরি হচ্ছে। এটা বোঝা যাবে যে এই টেস্টটাকে বলা হয় হেমোক্রোমোজেন ক্রিস্টাল টেস্ট। আমরা ওই স্পেসিমেনটাকে টেকিয়ামেন রিয়েজেন্টের সাথে আমরা যখন মিক্স করে কভার স্লিপ দিব, তাহলে এই ক্রিস্টাল গুলো তৈরি ক্লাস্টার ফর্মে এই ক্রিস্টাল গুলো আমরা পাবো। তাহলে এটা বোঝা গেল যে এটা ব্লাড স্টেট। কেমন? এটাকে বলা হয় হেমোক্রোমোজেন ক্রিস্টাল টেস্ট অথবা টেকিয়ামেন টেস্ট। এবার আসো স্পেকট্রোস্কোপিক এক্সামিনেশন। 5টা টেস্ট আছে, তাই না? একটা জেনারেল এক্সামিনেশন, তারপরে হচ্ছে তোমার কেমিক্যাল টেস্ট, তারপর মাইক্রোস্কোপিক, তারপর হচ্ছে মাইক্রোকেমিক্যাল, তারপর স্পেকট্রোস্কোপিক, আর হচ্ছে তোমার সিরোলজিক্যাল টেস্ট। এই 5 ধরনের টেস্ট আছে। কেমন? স্পেকট্রোস্কোপিক এক্সামিনেশন কি পাই? It is the most detectable and reliable test for detecting the presence of blood in both recent and old. এটা রিসেন্ট এবং ওল্ড যে স্টেজ হোক না, এটা খুব রিলায়েবল and ডিপেন্ডেবল এক্সামিনেশন। কেমন টেস্ট? এটা এখানে আমরা কি করব? লেস দেন 0.1 মিলিগ্রাম অফ ব্লাড ইজ সাফিসিয়েন্ট। বেশি ব্লাড লাগে না, লেস দেন 1.1 মিলিগ্রাম ব্লাড হলে হয়। If blood stain is dissolved in water, normal saline or dilute ammonia, যদি এই ব্লাড স্টেন এইগুলো এই ওয়াটার নরমাল স্যালাইন অথবা ডাইলিউট অ্যামোনিয়া থেকে ডাইলিউট করা হয়, কেমন, and is placed in a small glass test tube, এবং স্মল গ্লাস টেস্ট টিউবে নেওয়া হয়, which is then kept between the spectroscope and source of light, এবং এই টেস্ট টিউবে নিয়ে স্পেকট্রোস্কোপ এবং সোর্স অফ লাইটের মাঝখানে রাখা হয়। রাখে কি হবে? The extract of blood must be dilute and if turbid it should be filtered. ইয়াটাকে ডাইলিউট হয়ে যাবে, টারবিড হলে এটাকে ফিল্টার করে আবার ডাইলিউট করতে হবে। কেমন? The solution of the blood has the property of absorbing some of the rays from the spectrum. তখন দেখা যাবে সলিউশনটা স্পেকট্রাম থেকে কিছু কি করবে? রেজ অ্যাবজর্ব করবে। কেমন? প্রোডিউসিং ক্যারেক্টারিস্টিক ডার্ক অ্যাবজর্পশন ব্যান্ড। বোঝা যাবে একটা অ্যাবজর্পশন
হইলে পরে একটা আলাদা একটা ব্যান্ড তৈরি করবে, কিন্তু বোঝা যাবে কেমন, হুইচ জি স্যার। ভেরি উইথ দ্য টাইপ অফ ব্লাড পিগমেন্ট প্রেজেন্ট। যে ধরনের হেমোগ্লোবিন, হেমোসিডারিন, হ্যাঁ, বিলিরুবিন, বিলিভারিন, যে ধরনের ওইটার উপর নির্ভর করে। এটা হোলস্টেইন যেহেতু বলা আছে, হোলস্টেইন কি হেমোগ্লোবিন ভাগে কি হয়, স্যার। হেমোসিডারিন, বিলিরুবিন, এটি হয়, যে পিগমেন্টটা হয় ওই পিগমেন্টের কালার ধারণ করবে কেমন। এটাকে বলা হয় প্রথম আমরা ফিল্ম তৈরি করবো, যে ওয়াটার, ডিস্টিল ওয়াটার, নর্মাল স্যালাইন বা ডাইলিউট অ্যামোনিয়া করে আমরা এটাকে ওই টেস্ট টিউবে নিব। টেস্ট টিউবিনের স্পেকট্রোস্কোপ এবং স্পেকট্রোস্কোপ ডিভাইস লাইটের সোর্সের মাঝখানে রাখবো। দেখা যাবে যে ওইখান থেকে কিছু লাইট এটা অ্যাবজর্ব করবে, করে এখানে একটা কালার ফিল্টার। ব্যান্ড তৈরি করবে। তাহলে বোঝা যাবে এইখানে, এবং এই ব্যান্ডটা নির্ভর করবে মানে এই যে ব্লাড পিগমেন্টটা কি পর্যায়ে আছে, হেমোগ্লোবিন, হেমোসিডারিন, বিলিরুবিন, বিলিভারিন, ওইটার উপর নির্ভর করে কালার ব্যান্ডটা তৈরি হবে কেমন। এটাকে বলা হয় জি স্যার। স্পেকট্রোস্কোপিক এক্সামিনেশন। ওকে, ওকে স্যার। তোমাদের একটু ডিটেলস ব্লাড এক্সামিনেশন পরে এলাম কেমন। জি স্যার। এভিডেন্সে দেখবে যে ওই দেখা যাবে যে ইয়া নাই, এটা ল্যাবরেটরি এক্সামিনেশন যেখানে ওইখান থেকে নিচ্ছি আর কি, মানে ইয়া ফরেন্সিক ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ওইখান থেকে নিচ্ছি কেমন। এবার হচ্ছে সিরোলজিক্যাল এক্সামিনেশন। ইয়েটা একটু লেকচারটা বড়ই, তাড়াতাড়ি গেলাম। Serological examination কি পাবো? This determines whether the blood is derived from the human being or lowered animal. সিরোলজি মানে আমরা সিরামের একটা স্পেসিসের সিরাম, বিভিন্ন স্পেসিসের সিরাম ব্যবহার করে আমরা সিরোলজি টেস্ট করি, তাই না? এবং ভ্যাকসিন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিসিরাও তৈরি করা হয়। বিভিন্ন সেটা যে মানুষেরও যাবে ওখানে, এটা এনিম্যাল ব্লাডও হতে পারে, ঠিক না? অত দূরে প্রাইমারি মেশিনে দূরে কোথাও একটা ব্লাড স্টেন পাওয়া গেলো, এনিম্যালও হতে পারে কেমন। এই জন্য এই সিরোলজি টেস্টটা ইম্পর্টেন্ট। এখানে আমরা ফলোইং মেথডস আর ফলো, কি কি মেথড ফলো করা হয়? ইমিউনোলজিক্যাল মেথড আর আইসোইমিউন মেথড ব্যবহার করা হয়। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল মেথড আর আইসোইমিউন মেথড। এবার আসো তোমার ইমিউনোলজিক্যাল মেথডে। ইমিউন মেথডে হলো কি টেস্ট আমরা করি? প্রিসিপিটেন্ট টেস্ট করি, আর হলো অ্যান্টিগ্লোবুলিন কনজাম্পশন টেস্ট করি, আর হচ্ছে জেল ডিফিউশন টেস্ট করি ইমিউনোলজি টেস্টে কেমন। এবার প্রিসিপিটেন্ট টেস্টটা কি? প্রিসিপিটেন্ট টেস্টের প্রিন্সিপাল কি? ব্লাড সিরাম কন্টেন্স প্রোটিনস ইন কলয়েড সাসপেনশন। তোমরা জানি না আমাদের ইয়াটা ব্লাড সিরাম প্রোটিন আছে না, কলয়েড সাসপেনশনে থাকে। and when human serum is injected into the animal, এবং ইয়ার থেকে যখন হিউম্যান থেকে সিরাম নিয়ে এনিমেলে দেওয়া হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা ভ্যাকসিন তৈরি করতে এনিমেলে ব্যবহার করা হয়। দি এনিমেল বিকাম ইমিউনাইজড এগেইনস্ট দি প্রোটিনস, তাই না? সিরামে কি আছে? প্রোটিন আছে না? যখন যখন এনিমেলে হিউম্যান সিরাম দেওয়া হলো, তখন ইয়াটা এনিমেলটা ইমিউনাইজ ছিল এগেইনস্ট দি যে প্রোটিন ঢুকছে, প্রবেশ করছে, সেই প্রোটিনের এগেইনস্টে ইমিউনাইজ ছিল কেমন। এন্ড অ্যান্টিবডিজ ডেভেলপ, সাথে সাথে ওই যখন একটা অ্যান্টিবডি তৈরি করে না, অ্যান্টিবডি ডেভেলপ ইন দি ব্লাড, তখন এনিমেলের ব্লাডে অ্যান্টিবডি তৈরি করলো কেমন। যখন সিরামটা এনিমেলে দেওয়া হলো, তখন ইমিউনাইজ হওয়ার ফলে সেখানে ইয়ে তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো। If human serum is then brought into contact into the animal serum, এরপরে যদি হিউম্যান সিরাম আবার অ্যানিমেলের কন্ট্যাক্টে আনা হয়, তখন the antibodies in the animal যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, antibody animal serum react with the proteins in the হিউম্যান সিরাম। হিউম্যান সিরামের যে প্রোটিন আছে ওটার সাথে রিঅ্যাকশন করে, আবার ওই সিরাম প্রোটিনের সাথে অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, এন্ড এ ভিজিবল প্রিসিপিটেড ফর্ম, এবং তখন একটা দেখা যায় একটা প্রিসিপিটেড ফর্ম করে দেখা যায় কেমন। তাহলে আমরা কি পেলাম এখানে? হিউম্যান ব্লাডে কি থাকে? প্রোটিন থাকে, এটা
এর কলেজ সাসপেনশন থাকে এবং যখন হিউম্যান সিরামটা এনিমেলে দেওয়া হয় তখন এনিমেল ইমিউনাইজড হয় এগেইনস্ট যে প্রোটিন এবং অ্যান্টিবডি তৈরি করে। আবার যখন আমরা হিউম্যান সিরাম এনিমেলে দিলাম, যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ওই প্রোটিনটা আবার অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করে কি করে প্রিসিপিটেশন ফর্ম করে। ফর্ম করবে স্যার। কেমন? এটাকে বলা হয় প্রিসিপিটেন্ট টেস্ট। এবার আছে তোমার অ্যান্টিগ্লোবুলিন কনজাম্পশন টেস্ট, অ্যান্টিগ্লোবুলিন কনজাম্পশন অথবা হেমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট। এখানে কি করা হয়? when human globulin is mixed with anti-human globulin serum, যখন হিউম্যান যে গ্লোবুলিন প্রোটিন এই যে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন সিরামের সাথে মিক্স করা হয়, দি ল্যাটার ইজ অ্যাবজর্ব, তখন গ্লোবুলিনটা অ্যাবজর্ব হয়, and no longer capable of aggregating Rh positive red cells with incomplete এনটিডি। তাহলে হবে কি, যখন হিউম্যান গ্লোবিনটা অ্যান্টি হিউম্যান গ্লোবিনের সিরামের সাথে মিক্স করা হয়, তখন অ্যান্টি হিউম্যান গ্লোবিন অ্যাবজর্ব করে ফেলার কারণে এটার ইজ নট ক্যাপেবল টু এগ্লুটেড আরএস পজিটিভ রেড সেলস ইয়ে করতে পারে না। কেমন? জি স্যার। এটা অ্যান্টিগ্লোবুলিন কনজাম্পশন টেস্ট বলা হয়। এবার হচ্ছে জেল ডিফিউশন টেস্ট। oils are passed in agar plate and anti-serum and antigen are placed in adjacent oils. Diffusion will occur and precipitin bands will develop between oil containing corresponding antigen anti-serum. মানে ইয়ার কি ওই এগার প্লেটে অ্যান্টি সিরাম এবং অ্যান্টিজেন নিয়ে ওটা যদি ইয়ে হয় তাহলে এখানে ডিফিউশন হবে এবং প্রিসিপিটেশন ব্যান্ড তৈরি হবে বিটুইন দুটা করসপন্ডিং ইয়ার মধ্যে আর কি, সিরামের মধ্যে, এটা অ্যান্টিজেন সিরামের মধ্যে। এটা হলো জেল ডিফিউশন টেস্ট বলা হয়। ডাবল ডিভিশন ইন এগার জেল, তারপরে প্রিসিপিটেশন ইলেকট্রোফোরেসিস, আইসো এনজাইম মেথড। হ্যাঁ, এই বিভিন্ন মেথড সিরোলজিক্যাল টেস্ট আর কি, আর সবগুলো ডিটেইলসে যাই না। কেমন? ব্লাড এমএনএস ডিটারমাইন ইন দি ব্লাড স্টেজ, তারপরে এমএনএস এইগুলো ডিটারমাইন করা যায়। হ্যাঁ, এইগুলো ব্যবহার করে লেটেস্ট কাস্ট মেথড, অ্যাবজর্পশন ডিফিউশন টেস্ট, এগুলো গেলাম না আর কি। কেমন? আজকে আমরা এই পর্যন্ত যে জেনারেল এক্সামিনেশনে যে কতগুলো টেস্ট প্লাস কেমিক্যাল টেস্ট, মাইক্রোস্কোপিক টেস্ট, হ্যাঁ, তারপরে তোমার আছে সিরোলজিক্যাল টেস্ট, হ্যাঁ, এই টেস্টগুলো আমরা আলোচনা করলাম আর কি। স্পেকট্রোস্কোপিক টেস্ট এগুলো আলোচনা করলাম। কেমন? আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, তাহলে আমরা ইয়াতে ট্রেস এভিডেন্সে আমরা যে জিনিসটা জানলাম, ট্রেস এভিডেন্স আমরা কাকে ট্রেস এভিডেন্স বলবো বলতো দেখি একজনে। স্যার কোন স্যার অপারেটর সময় বা কোন স্যার কোন অপারেটর সময় কোন ফেলে রেখে আসে স্যার, চিহ্ন তাদের স্যার ব্লাড হতে পারে, সাইন হতে পারে, স্যার চুলে তো হেয়ার হতে পারে, পায়ের ছাপ হতে পারে, এরকম স্যার কোন হ্যাঁ, when two objects come in contact there is always transfer of material from one object to another. হ্যাঁ, এটা হচ্ছে এবং the elements which is found here acts as evidence for the detection of the crime and the accused and victim. This is called the trace evidence. This procedure is called trace evidence. আর শুধু যদি বলা শুধু what is Locard's principle of exchange of trace evidence, এটা তখন আমরা কি বলবো? when
two objects come into contact, there is always transfer of material from one object to another. এটাই তো লোকাস ল এতটুকু, কেমন? জি স্যার। তুমি জি এটা স্যার। এক্সপ্লেন করতে পারো যে কোন সার্কামস্টেন্সে হয় এবং এই টেস্ট এভিডেন্সটা কি, যে টেস্ট এভিডেন্সটা কি জিনিস, লোকাস প্রিন্সিপালটা কেন, এগুলো তুমি যদি এটা শর্ট নোট আছে তখন এগুলো দিলা, আর ডেফিনিশন আসলে ওই জায়গাটা হচ্ছে ডেফিনিশন, কেমন? ক্লিয়ার? জি স্যার। তাহলে তাহলে আমরা টেস্ট এভিডেন্সে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করি একজন বলবো থেকে, টেস্ট এভিডেন্সের জন্য কি কি ট্রেস এলিমেন্ট ব্যবহার করি, কয়েকটা ট্রেস এলিমেন্টের নাম বলো। স্যার ছুরি হতে পারে স্যার, তারপর স্যার রাইট, সাইন হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, তারপর স্যার ব্লাড হতে পারে, হেয়ার হতে পারে হেয়ার, ক্লথ, স্যার। ফ্র্যাগমেন্ট, গ্লাস পিস, এইগুলো শুরু করো। এরপর ইম্পর্টেন্ট মধ্যে আছে ব্লাড, সিমেন্ট, তারপরে হেয়ার, হ্যাঁ, এডিটিং অনেক কিছু হতে পারে, গ্রাস হতে পারে, মাঠ হইতে পারে, ক্লথ হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, টেস্ট এলিমেন্ট হিসেবে কাজ করে। এবং এইগুলোর থেকে যে মানে ইয়াটা পাওয়া যাবে, ক্লুটা পাওয়া যাবে, ইনফরমেশন গুলো পাওয়া যাবে, এইগুলা উইল অ্যাক্ট অ্যাজ টেস্ট এভিডেন্স। এখন আমরা আজকে যেটা বললাম টেস্ট এভিডেন্স আবার এই ব্লাড স্টেইন আমরা প্রথমে ইয়ে করলাম, ডিসকাস করলাম। ব্লাড স্টেইন আবার কিছু ইয়ে আছে, সিমিলার পুরো কয়েকটা সাবস্টেন্স আছে, কি কি আছে? রাস্টি ডাই আছে, ভেজিটেবল ডাই আছে, তাই না? মিনারেল ডাই আছে, এগুলো এগুলো এগুলোর সাথে এগুলা রিসেম্বল করে, তাই না? তারপরে জি স্যার। তারপর কিছু এক্সামিনেশন করে আমরা এগুলো পাইতে পারি, টেস্ট এভিডেন্স পাইতে পারি। এক্সামিনেশন গুলো কি, ব্লাড টেনের জন্য কি কি এক্সামিনেশন, সেই এক্সামিনেশন গুলো একদম ডিটেলস, একদম কোনটা কিভাবে টেস্ট করা হয়, এই প্রসিডিউর আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়ে নিও। হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। স্যার ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ।